नया सब्जेक्ट हो, नया सब ढंग हो, नया इस दौर का नया। বন্ধুরা, মনে আছে 90 দশকের এই সাপোর্টিং হিরোর কথা? ফিল্মে যার সাপোর্টিং অ্যাক্টিং বড় বড় অভিনেতাদের পেছনে ফেলে দিত। ডিরেক্টররা মুভির নায়কের থেকে নায়কের বন্ধুর জন্য এই অভিনেতাকে আগে সাইন করাতেন। কিন্তু তিনি সাপোর্টিং অ্যাক্টিং করতে বলিউড ইন্ডাস্ট্রিতে আসেনি। তিনি এসেছিলেন বলিউড মুভির হিরো হতে। अबे फाइटर, बाप क्या बोल रहा है सुन ले, वरना बहुत मार खाएगा तू। কিন্তু তিনি তা হতে পারেননি। আশিকি, খিলাড়ি, জো জিতা বহি, সিকান্দার, গুলাম, বাদশা মুভিতে সহায়ক অভিনেতা হিসাবে অভিনয় করে তিনি দর্শকদের মনে আলাদা একটা জায়গা করেছিলেন। আশিকি মুভির লিড অ্যাক্টর হিসাবে প্রথমে এই অভিনেতাকে নেওয়া হলেও পরবর্তীকালে তাকে বাদ দিয়ে নেওয়া হয় রাহুল রয়কে। কিন্তু কেন, তার সাথে এমন কেন করা হয়েছিল? কেনই বা সহায়ক ভূমিকা ছাড়া তিনি লিড অ্যাক্টর হিসাবে সুযোগ না পাওয়ার জন্য অভিনেতার ফ্যানেরা ডিরেক্টর মহেশ ভাটকে দোষী করেন। তিনি কিভাবেই বা বলিউড ইন্ডাস্ট্রিতে সহায়ক অভিনেতা হিসাবে রয়ে গেলেন। অক্ষয় কুমার, আমির খান, শাহরুখ খান এবং সঞ্জয় দত্তের সাথে স্ক্রিন শেয়ার করলেও বর্তমানে এই অভিনেতার সম্পর্কে কোনো অ্যাক্টররা খবর আর রাখে না। অভিনেতা যেমন বলিউড ইন্ডাস্ট্রিতে বঞ্চিত হয়েছেন তার পার্সোনাল লাইফেও। रो मत माँ, दौलत नहीं रही तो क्या हुआ, तुम्हारा बेटा अभी भी जिंदा है। কিছুদিন আগে তিনি খবরের শিরোনামে এসেছিলেন কারণ তার ওয়াইফ তাকে তার বাড়ি থেকে বার করে দিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি জানতে পারেন তার স্ত্রী নয়, এক অন্য মেয়ের সাথে তিনি ঘর করছিলেন। বন্ধুরা, কি ছিল সেই ঘটনা? কেনই বা তার স্ত্রী নয়? জানবো পুরো ঘটনা এই ভিডিওতে। কেনই বা কিছু মুভি করার পর তিনি বলিউড ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে গেলেন? তো কে ছিলেন এই অভিনেতা এবং তার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের এত বঞ্চিত হওয়া সত্ত্বেও তিনি বর্তমানে কি করছেন বা কোথায় আছেন? জানবো আরও অজানা সব তথ্য। তার আগে আপনি যদি আমাদের নতুন চ্যানেলের ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এইরকমই অভিনেতার ভিডিও পেতে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। বন্ধুরা, সেই অভিনেতার নাম হলো দীপক তিজোরি। 28 আগস্ট 1961 সালে তিনি ভারতের মুম্বাই শহরে সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন। দীপকের মা একজন ডান্সার ছিলেন এবং তাঁর স্বপ্ন ছিল বলিউড ইন্ডাস্ট্রিতে তার পরিবারের কেউ একজন ফিল্মি জীবনের নাম করুক। দীপকের পাঠদাতা সম্পর্কে জানা যায় যে তিনি ভারতীয় আধুনিক তিজোরি নির্মাণ করেছিলেন। ভারতবর্ষে খ্যাতির সাথে সাথে দীপকের পরিবারের সাথে সারনেম হয়ে যায় তিজোরি। দীপক তিজোরি নিজ শহর মুম্বাইয়ের নার্সি মঞ্জি কলেজ থেকে শিক্ষা লাভ করেন। কলেজে থাকাকালীন দীপক একটি থিয়েটার গ্রুপে যোগ দেন, যেখানে আমির খান, আশুতোষ গোয়ারিকার, পরেশ রাওয়াল এবং বিপুল শাহর মতো ট্যালেন্টেড অ্যাক্টররা তার সহপাঠী এবং সিনিয়র ছিলেন। কলেজে থাকাকালীন অবস্থায় দীপক বিভিন্ন নাটক শোতে অংশ নিতেন। নাটকের পুরস্কার ও বন্ধুদের উৎসাহতে তিনি ফিল্মি জীবনের দিকে আসার ইচ্ছা প্রকাশ করেন। এরপর তিনি কলেজ থেকে বার হয়ে নিজেকে একজন অভিনেতা হিসাবে তৈরি করেন এবং কিছু ব্যান্ডের জন্য মডেলিং শুরু করেন। এক ইন্টারভিউতে দীপক বলেন, বলিউড ইন্ডাস্ট্রিতে হিরো হওয়ার ডিসিশন নিলেও কাজ পেতে প্রায় 3 বছর ডিরেক্টরদের দরজায় ঘুরতে হয়েছে। 3 বছর ধরে ডিরেক্টরদের অফিসের দরজায় ঘুরতে তিনি হতাশ এবং আশাহত হয়ে ভেঙে পড়েন। অবশেষে তিনি সিনে ব্লেডস ম্যাগাজিনের হয়ে কাজ শুরু করেন এবং এর কিছুদিন পর মুম্বাইয়ের বিখ্যাত হোটেল সি রকেতে ম্যানেজার হিসাবেও কিছুদিন কাজ করেন, যাতে কিছু পয়সা তার হাতে আসে। অবশেষে তিনি 1988 সালে তেরা নাম মেরা নাম মুভিতে কাজ করার অফার পান। সেই মুভির ডিরেক্টর ছিলেন রমেশ তালওয়ার। মুভিতে তিনি কারণ শাহ, সুপর্ণা আনন্দ, তানভি আজমির মতো অভিনেতাদের সাথে অভিনয় করেন। তিনি মুভিতে সহায়ক ভূমিকা পালন করেছিলেন এই ভেবে যে পরবর্তীকালে তিনি লিড ক্যারেক্টার হিসাবে অভিনয় করবেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। মে তেরা দুশ্মন, পর্বত কে উস পার মতো মুভিতে ছোটখাটো রোল পান তিনি, কিন্তু এসব মুভিতে তার অভিনয় খুব একটা প্রশংসিত হয়নি। দীপকের ভাগ্য যদি সেই সময় সাথ দিত তো ম্যানে প্যার কিয়া মুভিতে সালমান খানের জায়গায় দীপকই লিড অ্যাক্টর হতেন। হ্যাঁ বন্ধুরা, রাজস্বী প্রোডাকশনের টিম প্রেম ক্যারেক্টারের জন্য অডিশন নিচ্ছিলেন। হাজারের মধ্যে মাত্র 2 জনকে তারা সিলেক্ট করেন। প্রথম জনটা হলো সালমান খান এবং দ্বিতীয় জনটা হলো দীপক তিজোরি। কিন্তু দুর্ভাগ্যবশত দীপক বাদ পড়েন এবং সিলেকশন হয়ে যায় সালমান খানের লিড অ্যাক্টর হিসাবে।
এরপর দীপকের পরিচিতি আসে ডিরেক্টর মহেশ ভাট পরিচালিত 1990 সালের সুপারহিট মুভি আশিকি মুভির মাধ্যমে। মুভিতে তার সহায়ক ভূমিকা থাকলেও তিনি তার সহায়ক অ্যাক্টিংয়ের মাধ্যমে তখনকার যুবকদের মধ্যে আলাদা একটা পরিচিতি গড়ে তুলেছিলেন। মুভিতে রাহুল রয় লিড অ্যাক্টর হিসাবে অভিনয় করেন এবং দীপক করেন নায়কের বন্ধু হিসাবে। মুভিটি রিলিজ হয় এবং সিনেমা ঘরে জবরদস্ত কামাই করে। বিশেষ করে ওই মুভির গান তখনকার যুবকদের মুখে মুখে শোনা যেত। রাতারাতি রাহুল রয় এবং দীপক ত্রিজোড়ি স্টার হয়ে যান। বড় বড় হিরোদের সাথে সামিল হয়ে যান তানারা। বড় বড় অ্যাক্টরদের সাথে দীপকের নাম নেওয়া হয়। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন আশিকি মুভির জন্য প্রথমে দীপককেই লিড অ্যাক্টর হিসাবে সিলেক্ট করেছিলেন ডিরেক্টর মহেশ ভাট, কিন্তু শেষ মুহূর্তে দীপককে সরিয়ে রাহুল রয়কে লিড অ্যাক্টর হিসাবে সিলেক্ট করেন তিনি। কিন্তু কেন মহেশ ভাট দীপকের সাথে এমন কেন করলেন? আসলে বন্ধুরা, ডিরেক্টর মহেশ ভাট 1990 সালে যখন আশিকি মুভি বানাতে যাচ্ছিলেন তখন তিনি দীপককে লিড অ্যাক্টর হিসাবে সিলেক্ট করেন। এরপর মহেশ ভাটের সাক্ষাৎ হয় ইউনিসেফের হয়ে কাজ করা ইন্দিরা রয়ের সাথে। কোনো এক জরুরি কাজের জন্য ইন্দিরা রয়ের বাড়িতে মহেশ ভাট গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি তার ছেলে রাহুল রয়কে দেখেন এবং তিনি তার ডিসিশন চেঞ্জ করেন। দীপককে সরিয়ে তিনি রাহুল রয়কে লিড অ্যাক্টর হিসাবে সিলেক্ট করে নেন এবং দীপক তিজোরিকে অভিনেতার বন্ধুর ক্যারেক্টারে সুযোগ দেন। খবরটি শুনে দীপকের মন খারাপ হলেও তিনি সহায়কের ভূমিকা অফারটি ছেড়ে না দিয়ে সেই মুভিতে কাজ করার ডিসিশন নেন একজন সহ অভিনেতা হিসাবে। এই ভেবে তিনি ছাড়েননি যে পরবর্তীকালে তিনি লিড অ্যাক্টর হিসাবে কাজ করতে পারবেন, কিন্তু দুর্ভাগ্য সেটা কখনোই হয়নি। এরপর আমির খানের ফিল্ম দিল হে মানতা নেহি এবং সঞ্জয় দত্তের সারাগ মুভিতে ডিরেক্টর মহেশ ভাট দীপককে সুযোগ দিলেও অভিনয়টা ছিল সেই সহায়ক ভূমিকা। বলিউড ইন্ডাস্ট্রিতে দীপকের পরিচয় নায়কের বন্ধু হিসাবে হয়। সহ অভিনেতা হলেও দীপকের অভিনয় বলিউড ইন্ডাস্ট্রিতে প্রশংসিত হতে শুরু করে। অন্য সব ডিরেক্টররা দীপককে একজন সহ অভিনেতা হিসাবে সুযোগ দিতে শুরু করেন, কেননা তিনি নায়কের বন্ধু হিসাবে পরিচিত হয়ে পড়েছেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এমনও হয়েছে মুভির হিরোইন ঠিক হওয়ার আগে নায়কের বন্ধুর জন্য দীপক তিজোরিকে সাইন করানো হয়। এমনকি বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে পেছনে ফেলে দীপক তিজোরি জোজিতা বই সিকান্দার মুভিতে আমির খানের অপোজিট অ্যাক্টর হিসাবে সিলেক্ট হন এবং অক্ষয় কুমার অডিশন দেওয়ার পরেও বাদ পড়ে যান। ডিরেক্টর মনসুর খানের নির্দেশনায় মুভিটি তৈরি করা হয় এবং মুভিটি সুপারহিট হয়। দীপক তিজোরি একের পর এক হিট মুভি উপহার দিতে থাকে বলিউড ইন্ডাস্ট্রিকে। সহ অভিনেতা হলেও তিনি বড় বড় অ্যাক্টরদের কাছে ভারী পড়ে যাচ্ছিলেন। ডিরেক্টররা বড় বড় অভিনেতাদের সরিয়ে দীপককে সুযোগ করে দিচ্ছিলেন সহ অভিনেতা হিসাবে। এরপর 1992 সালে আসে অক্ষয় কুমারের খিলাড়ি মুভিতে লিড অ্যাক্টর ছিলেন অক্ষয় কুমার এবং সেকেন্ড লিড অ্যাক্টর হিসাবে সুযোগ পান দীপক তিজোরি। কিন্তু কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই মুভির কিছু সিন ডিরেক্টরদের বলে অক্ষয় কুমার বাদ দিয়ে দিয়েছিলেন, কেননা তিনি জানতেন ওই সব সিনগুলো যদি হিট হয় তো অক্ষয়ের থেকে দীপকের প্রশংসা বেশি হবে, তাই তিনি এমনটা করেছিলেন। যদিও ছেলে পরিচয়ের টিম এর সত্যতা যাচাই করেনি। যাই হোক, মুভিটি রিলিজ হয় এবং সুপারহিট হয়। এই মুভির ফলেই অক্ষয় কুমার বলিউড ইন্ডাস্ট্রিতে খিলাড়ি নামে আখ্যায়িত হতে থাকেন এবং একজন বড় অভিনেতা হিসাবে সুপরিচিত হন। এত সাফল্য পেলেও তিনি তার স্বপ্ন পূরণ করতে পারছিলেন না। তার স্বপ্ন যে মুভিতে লিড অ্যাক্টর হিসাবে কাজ করা, সেটা হচ্ছিল না, যা পরের বছর অর্থাৎ 1993 সালে পেহলা নেশা মুভির মাধ্যমে হতে যাচ্ছিল, যেখানে পূজা ভাট এবং রণবীর ট্যান্ডনের সাথে তিনি অভিনয় করেন। কিন্তু দর্শকরা তাকে সহ অভিনেতা হিসাবে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, তাই লিড অ্যাক্টর হিসাবে তার অভিনয় দর্শকদেরকে ততটা আকর্ষণ করতে পারেনি, যার ফলে মুভিটি পুরোপুরি ফ্লপ হয়। এরপর দীপক তিজোরি বেশ কয়েকটি সুপারহিট মুভিতে অভিনয় করেছেন। সেগুলি হলো কভি হ্যাঁ কভি না, আঞ্জাম, গুলাম, বাদশা, বাস্তব, দ্য রিয়ালিটি, দুলহান হাম লে যায়েঙ্গে ইত্যাদি। ধীরে ধীরে দীপকের ডাউনফল শুরু হয়, কেননা ওই সময়কার অক্ষয় কুমার, সুনীল শেট্টির সময় ছিল। তাদের করা প্রায় সব মুভি তখন হিট হচ্ছিল। কখনো অজয় সুনীল জুটি তো কখনো সুনীল অজয় জুটি পর্দায় দর্শকদের মাতিয়ে রাখত। এই হিসাবেই একজন সহ অভিনেতাদের ক্যারেক্টার তারা নিয়ে নিচ্ছিলেন, কেননা তারা লিড অ্যাক্টর এবং সেকেন্ড লিড অ্যাক্টর হিসাবে সুযোগ পেয়ে যাচ্ছিলেন এবং তাদের মুভিগুলো হিটও করছিল।
যার ফলে দীপকের চাহিদা কমতে থাকে। এরপর তিনি ওপস মুভি দিয়ে ডিরেক্টর হিসাবে আত্মপ্রকাশ করেন, কিন্তু মুভিটি দর্শক থেকে শুরু করে সেন্সর বোর্ড পর্যন্ত আপত্তি জানায়, যার কারণ মুভিটির বোল্ড কন্টেন্ট এবং অশ্লীল দৃশ্য। এরপর তিনি আরও কয়েকটি মুভি বানান, সেগুলি হলো ফারেব, খামোশ, দো লফজো কি কাহানি। এছাড়াও তিনি বেশ কয়েকটি টিভি সিরিয়াল বানিয়েছেন এবং একটা সময় পর তিনি ফিল্মি ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যান। এরপর 2017 সালে দীপক আবারও খবরের হেডলাইনে চলে আসেন, কেননা তার স্ত্রী শিবানী দীপককে মুম্বাইয়ের গোরেগাঁও ফ্ল্যাট থেকে মাঝরাতে বার করে দিয়েছিলেন। দীপক ফ্যাশন ডিজাইনার শিবানীকে বিয়ে করেন, পরে তাদের একটি মেয়ে হয় সামারা। দীপক তার স্ত্রীর ফ্ল্যাটে থাকতেন, তাদের দাম্পত্য জীবন ঠিক চলছিল, কিন্তু 2017 সালের পর দীপকের বিরুদ্ধে তার স্ত্রী শিবানী কিছু কারণ দেখিয়ে কেস করেন। দীপকও উল্টে কেস করে উকিলের পথ ধরে জামিন পান এবং এইসব খবরে দীপক জানতে পারেন তার স্ত্রী নয়, কেননা তার স্ত্রী প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে তার সাথে এতদিন ঘর করছিলেন, ফলে তারা আলাদা হয়ে যান। কঠিন সময় পার করে দীপক তিজোরি বর্তমানে ছোটোখাটো কাজ করে নিজের জীবন চালাচ্ছেন। অভিনেতা হিসাবে লাস্ট, সাহেব বেবি और গ্যাংস্টার 3 মুভিতে শেষবারের মতো অভিনয় করেছেন। ছেলে পরিচয় পুরো টিম দীপক তিজোরির ফিল্মে কামব্যাক করার আশায় থাকলো। বন্ধুরা, দীপক তিজোরির কোন মুভি আপনাদের ভালো লাগে এবং দীপক তিজোরির সাথে কি মহেশ ভাট ঠিক করেছে তাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং দীপক তিজোরিকে একজন অভিনেতা বা শহর অভিনেতা হিসাবে আপনার কেমন লাগে তাও কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এরকমই অভিনেতা অভিনেত্রীদের অজানা তথ্য জানতে আমাদের এই ছেলের পরিচয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।